অনন্যাকে ডিভোর্সের পেপারে সাইন করতে বাধ্য করলো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী বলতে থাকে, বুঝতে পেরেছি তোমরা শুধু খালি মুখে কথাই বলো, এই বলে খাবার খাইয়ে দেয় সবাইকে। এরপর একজন বলতে থাকে, ও দিদা, তোমার বিদেশি নাতনি গো সবকিছু জানে। আর তখন বলে, জানবে না কেন, ওর মা শিখিয়েছে। শ্যামলী তখন বলে, ঠিক বলেছ দিম্মা, মায়েরা সব শিখিয়ে দেয়। তারপর শ্যামলী বলছে, এবার অনেক হয়েছে, এবার খাবারটা খেয়ে নেই। আর খাবারটা খাওয়ার পর কিন্তু থালাটা আমি দেবো। আর তখন বিন্দি বলে, এ কি বলছো, বিন্দি থাকতে তুমি দেবে কেন? এরপর আরেকজন বলে, খাবারটা তুমি খাও, এরপর থালাটা আমাকে দাও, এরপর তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? তখন বিন্দি বলে যে, আর আমি যেন পানির জলে ভেসে এসেছি, আমাকে কেউ কিছুই বলবে না। আর তখন বলে, আরে তুই দিদার হাতে হাতে কাজগুলো এগিয়ে দিবি। আমি তখন বলে, আরে থাম থাম, দুটো আবার চলোচলি করা শুরু করলো। দুজনেই মালার কাছে থাকবি কেমন? এ কথা বলতে খুশি হয়ে যায়। তখন শ্যামলী বলে, সেই দুজনেই আমার কাছে থাকবে। আরে বাবা, আমি নিজের কাজ নিজে করতে পারি, আমার হাত পা আছে নাকি? আর তখন দাদু বলতে থাকে, ওরে দেখেছো, আমাদের মধুর মতো একদম কথা বলছে। তোমার মনে আছে ছোটবেলায় যখন তুমি চুল বেঁধে দিতে, তখন ও বেঁধে দিতে দিত না, ও বলতো যে আমি পারি। আর তখন বলে, আমার মনে হচ্ছে অনেক দিন পর আমার মেয়েটাই বাড়িতে ফিরে এসেছে। তারপর দেখা যাবে একটা লোক আসে, আর লোকটা এসে বলতে থাকে, এই বুড়ো, নাতনিকে নিয়ে খুব ফুর্তি হচ্ছে না? এত বছর পর মাটি খুঁড়ে নাতনি এলো। বুড়ো, আধার কার্ড দেখে নিয়েছো তো? আজকাল তো ভালো নয়, আসলে ও তো তোমার নাতনি তো, ঠকনি নয় তো? আর তখন কথা শুনে অবাক হয়ে যায় সবাই, এদিকে শ্যামলী অবাক হয়ে যায়। আর তখন দাদু বলতে থাকে, এ আবার কি বলছিস? তখন বলে, না, আমাদের সবার সুরক্ষার ব্যাপার তো, কোথাকার কে এসে বলল তোমার নাতনি আর তুমিও মেনে নিলে, তা তো হতে পারে না, তাই না? যদি সত্যি বলে থাকে তাহলে আধার কার্ড দেখা, কার্যকর্তা বলতে তো কোনো সমস্যা নেই। আর তারপরে শ্যামলী বলতে থাকে যে, কি তাই তো মেয়ে? তখন শ্যামলী বলছে, আধার কার্ড। এরপর বলে, কি মনে হচ্ছে আকাশতে পড়লে? আর তখন বলতে থাকে, আধার কার্ড মানে পরিচয়পত্র, এটা ছাড়া এক পাও নড়া যাবে না। এরপর আরেকজন বলতে থাকে যে, মালা কত শিক্ষিত লোক। আর তখন বলতে থাকে, তা কি হয়েছে, দেখাতে বল না, সমস্যা কি তাতে? দেখাও দেখি, দেখাও। আর তখন শ্যামলী বলে, কি করব আমি, কোথা থেকে বের করব আধার কার্ড? উনি তো ভুল বলছে না, আমার সত্যি কথাটা বলে দিলেই হতো। আর তখন বলে, না না দাদু দিম্মা, ওরা তো কষ্ট পেতেন, এখন তো সত্যিটা সামনে আসবেই, কি করব আমি? এখন সেই লোকটা বলতে থাকে, কোথায় কোথায় তোমার ব্যাগ পোটলা? আর তারপর দেখা যাবে বলতে থাকে, এই বিন্দি, জানা না, ব্যাগটাতে হাত দিয়ে আধার কার্ডটা বের কর। আর বলে, না না, আমি দিদির পারমিশন ছাড়া আমি হাত দেবো না। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি, তোরা যে হাত দিবি না সেটা আমি বুঝে গেছি। এই বলে আধার কার্ড খোঁজার জন্য শ্যামলী ব্যাগের ভিতরে হাত দিতে যাবে। আর তখনই শ্যামলী ভয় পেয়ে যায়। ভয় পেয়ে শ্যামলী বলতে থাকে, না, ব্যাগে আপনি হাত দিবেন না। আর বলে, জানতাম ঝেড়ো দেখি, এবার ঝেড়ে একটু কাশো দেখি। এরপর ঠাম্মি বলতে থাকে, ঝেড়ে তো আবার আমি কাশবো রে জিম্মান, মোরল হয়ে কি সাপের 5 পা দেখেছিস? আমার নাতনিকে ঠকবাজ বলছিস, কোন সাহসে বলতো? দাদু তখন বলে, কিসের পরিচয়, রক্তের সম্পর্কে এবার ঠকবাজ হয় নাকি? কাল যদি তোর বাপকে গিয়ে বলি তোমার ছেলের পরিচয় দাও, দিতে পারবে? বলে, আমি তো তোমাদের চোখের সামনে বড় হয়েছি, এর মেয়ে কোথা থেকে এসে জুড়ে বসেছে। তখন দাদু রেগে যায়, রেগে গিয়ে ধমক দেয় আর বলে, বেয়াদব ছেলে কোথাকার ছিল, ও এইখানে ছিল। বুকের মধ্যে দেখিয়ে বলতে থাকে, ও এইখানে ছিল আর থাকবে, সব সময় থাকবে, এখন চোখের সামনে এসে দাঁড়িয়েছে। তাকে অনেক অপমান করে সেখান থেকে বের করে দেয়। তারপর দেখা যাবে শ্যামলী একটু আপসেট হয়ে নিচে বসে পড়ে। পরে এদিকে দেখা যাবে অনেকে পাগল হয়ে যায় শ্যামলীর জন্য। তারপর দেখা যাবে শ্যামলী যে দোকানে কাজ করতো, মানে শ্যামলী যে দোকানটা ছিল, সেই দোকানে কাকাকে ফোন করে। আর তখন বলতে থাকে, শ্যামলী আপনাদের ওখানে গিয়েছে? আর তখন বলে, না, কই শ্যামলী তো এখানে আসেনি, আমি তো জানতাম না। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, যদি শ্যামলী যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে আপনি জানাবেন, আর আমার কথা আপনি বলবেন, ফোন করে একটু জানিয়ে দিবেন। এই কথা বলে ফোনটা রেখে দেয়। আর বলে, যদি ও বাড়িতে যায় একবার ছায়ের কাছে ফোন করে দেখি। এই বলে ছায়ের কাছে ফোন করে। আর তখন বলতে থাকে, আচ্ছা দাদা, তুমি এই সময় ফোন করেছো, ভালো আছো তো? আচ্ছা তোমার দিদি, তোমাদের কি খবর? এরপর বলে, আচ্ছা তোমার দিদি ওখানে যায়নি? তখন বলে, না যায়নি তো,
দিদি আসার কথা ছিল নাকি? এরপর ফোনটা রেখে দেয়। এরপর অনিকেত শ্যামলীর মতো রাস্তায় হেঁটে যেতে একজনকে দেখতে পায়। দেখতে পেয়ে তার পিছু নিয়ে হাঁটতে থাকে। তারপরে দেখা যাবে একটা গাড়ি এসে অনিকেতকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর সবাই তখন সেখানে যায়। অনিকেত মাটিতে পড়ে গেলে এদিকে দেখা যাবে শ্যামলীর হাত থেকে সাথে সাথে থালাটা পড়ে যায়। তখন অস্থির হয়ে যায়। এরপর ঠাম্মি বলতে থাকে, কি হলো এরকম অস্থির হয়ে গেলেই বা যে? আর তখন বলে, স্যার আমাকে ডাকছে। তখন ঠাম্মি বলে, স্যারটা কি? এরপর বলে, না কেউ না এই কথা বলে বসে পড়ে। আর তখন অস্থির হয়ে যায়। এরপর বৃন্দা বলে, এখানে বসো। সব হয়েছে ওই বাজে মোড়লের জন্য। এখন এসে দিদির পরিচয় চাচ্ছে, এমনভাবে এসে দিদির আধার কার্ড চাইলো যে দিদি ভয় পেয়ে গেল। আর তখন ঠাম্মি দাদু শ্যামলীকে সান্ত্বনা করতে থাকে যে কিসের ভয়, আমরা আছি তো, আমরা থাকতে তোর কোনো ভয় নেই রে, তোর কোনো ভয় নেই। তখন ঠাম্মিকে বলছে, সত্যি বলছো আমার ভয় নেই? কিচ্ছু হবে না? আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে এই বলতে থাকে শ্যামলী। ওদিকে দেখা যাবে অনিকেতের কাছে অনেকগুলো লোক গিয়ে ভিড় করতে থাকে। অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই মন্দার আর রোহিণী সেই পথ দিয়ে যেতে থাকে। আর তারপর দেখা যাবে রোহিণী বলতে থাকে, অ্যাক্সিডেন্ট হচ্ছে মনে হলো, কে? শ্যামলী নয় তো, চল তো। এই কথা বলে রোহিণী আগে যায়। আর তখনই দেখতে পাই যে অনিকেত মাটিতে পড়ে আছে। এরপর দাদা বলে চিৎকার করে ওঠে। আর তখন মন্দার এসেও ধরে। আর তারপরে দেখা যাবে অনিকেতকে ধরে ওঠায়। আর তখনই অনিকেতের জ্ঞান ফিরে আসে। অনিকেত বারবার করে শ্যামলীর কথা বলছে। আর তখন বলছে, দাদা তোর মাথা থেকে তো রক্ত বের হচ্ছে, চল তোকে হসপিটালে নিতে হবে। তখন বলে, না আমার কিচ্ছু হয়নি, আমি যাব না, কোথাও যাব না। শ্যামলী আপনি কোথায়? এ কথা বলে অনিকেত কাঁদতে থাকে। আর বলে, দাদা তুই বোঝার চেষ্টা কর, তোর অনেকটা ব্লাড বের হয়ে যাচ্ছে। এ কথা বলে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। এদিকে দেখা যাবে শ্যামলীকে একটা রুমে নিয়ে আসে, যে এই রুমটা কিনা খুব সুন্দর করে সাজিয়েছে বর্ণমালার জন্য। আর তারপরে দেখা যাবে শ্যামলী ঘরটা দেখে খুব খুশি হয়। মনে মনে বলতে থাকে, এই সমস্ত কিছু ভালোবাসা পাওয়ার কথা ছিল তোমার বর্ণমালা, আর তোমার ভাগের ভালোবাসাটুকু আমি ভোগ করছি। এরপর দেখা যাবে বৃন্দা আর একজন দুজনে মিলে বলতে থাকে, আচ্ছা ভিতরে চলো, তুমি না কেমন যেন মনে হচ্ছে, মানে খানিকটা উদাস হয়ে যাও একটু পর রুমটা ছোট হয়ে গেছে না গো? আর তখন বৃন্দা বলতে থাকে যে, দিদি বিদেশি পাল্লায় ঘর, তাই না? শ্যামলী তখন বলে, দূর, নিজেদের বাড়ি মানেই তো স্বর্গ, আর সেটা যদি নিজের হাতে এভাবে করে সুন্দর করে সাজানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তখন বৃন্দা আরেকজন খুশি হয়ে যায়। তখন দেখা যাবে বৃন্দা বলতে থাকে যে, আচ্ছা দুদিন আগে যে পুজো গেল সেদিন কি তুমি মানে পুজো রেখেছিলে, জল দিয়েছিলে, এগুলো তুমি মানো? ওর বৃন্দা বলতে থাকে যে, আমি তো ঢালি, জানো তো, আমার যেন ভালো একটা বর হয়। আর তারপরে দেখা যাবে আরেকজন বলতে থাকে যে, এই সমস্ত না বাদ দে, দেখছিস না আরেকজন মদ খাচ্ছে, কেমনভাবে কি করছে, এর থেকে এমনিতেই ভালো, যখন বিয়ে হবে না তখন বুঝতে পারবি যে কতটা জ্বালা। একটা ভাত পড়া তো দূরের কথা, তখন দেখবি এই গায়ে পড়া জামাটা না নিজেরই জোগাড় করতে হবে। সারাদিন খেটে খুঁটে নিজেরটা নিজে জুগিয়ে দেখবি সারাদিন পরে ঘুমটাও শান্তি মতো হবে না, হয় মদ খেয়ে এসে পেটাবে, নয় ছুতো মাথা নিয়ে ঝগড়া লাগাবে। সকাল হলেই না ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি যেতে পারিস। বৃন্দা তখন বলে, উফ বাবারে বাবা, সবাই কি একরকম হয় নাকি? আর তখন বলে, হ্যাঁ রে হয়। কি রকম হয়? হয়ে গেলেই না এদের লেজ গোজায়। নিজের পায়ের মাটিটা শক্ত কর, ভালো কোনো কাজ শেখ। বৃন্দা এটাই তোকে বাঁচাবে, এই বিয়ে টিয়ে করে নিজের জীবনটা নষ্ট করিস না। তখন বলে, আরে পায়ের মাটি শক্ত করলে হবে না, একটু প্রেম করবো না? হ্যাঁ আরে বাবা, ভালোবাসা না থাকলে না ওই জীবন থাকাও যা, না থাকাও তা। তখন শ্যামলী বলতে থাকে, তুমি ঠিক বলেছ, নিজের সাথে লড়াই করে দিনের পর দিন মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজেকে রাখা যায় না। একবার না একবার, একদিন না একদিন নিজেকে বুঝতেই হয় যে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। দিনে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তখন বৃন্দা খুশি হয়ে যায়, বলে, কি সুন্দর বললো গো দিদি। আরেকজন বলে, বাবা গো মালা, তা তোমার তো বিয়েটা হয়নি, এত কিছু বুঝো কি করে? তোমার কি ভালোবাসার মানুষ আছে নাকি? তখন বৃন্দা বলে, দিদির মনের মানুষ নিশ্চয়ই হয়েছে, মনের কথা তো মুখে বলা যায় না। শ্যামলী তখন বলে, না কিছু না, আমি তো এমনি। আর তখন বলো, ও দিদি ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকাল এসে তোমার মনের মানুষের গল্প শুনবো, কেমন? এ কথা বলে সেখান থেকে চলে যায় ওরা। দেখা যাবে অনিকেতকে বাড়িতে নিয়ে গেলে অনিকেত বাড়িতে শুয়ে থাকে। আর অনিকেতকে দেখে কষ্ট পেতে থাকে অপরাজিতা। আর বলতে থাকে, আমার ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কিভাবে শুয়ে আছে। ওই শ্যামলী না আমার ছেলের জীবনটা তছনছ করে দিয়েছে। তখন অনন্যা বলে যে, মা এখন তো শ্যামলী নেই এখানে, তাহলে
তাহলে কি পাবে? আর তখন বলে, ও থাকা এ বাড়িতে আর না থাকা একই কথা, ও থেকেও যা হয়েছে, না থেকেও ঠিক তাই হয়েছে। এখন তোমাকে তোমাকে ওর মনের ভিতর থেকে শ্যামলীর নামটা মুছে দিতে হবে। যেরকমভাবে শ্যামলী চলে গিয়েছে সেরকমভাবেই ওর মনে থেকেও দূর করে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা তোমাকেই করতে হবে। ওকে একদম বাড়ি থেকে বের হতে দিবে না, তুমি আটকে রাখবে। আর ও যেখানে যেখানে যাবে তুমিও সেখানে সেখানে যাবে। বুঝতে পেরেছো? এই কথা বলে অপরাজিতা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে অনন্যা অনিকেতের পাশে গিয়ে শোয় আর অনিকেতের ওপর হাত দেয়। তারপর অনন্যা ঘুমিয়ে তার আগে বলতে থাকে যে অনিকেত, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দেবো না, আমি সব কিছু ঠিক করে দিব, তোমার সাথে সাথে থাকবো। এ কথা বলে ঘুমিয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে অনিকেত শ্যামলীর স্বপ্ন দেখে। আর তারপরে অনিকেত জেগে যায়। জেগে গিয়ে অনন্যার হাতটা সরিয়ে দেয়। শ্যামলীর কথা বসে ভাবতে থাকে আর বলতে থাকে, কোথায় গেলেন শ্যামলী? আপনি এভাবে চলে যেতে পারলেন? আপনি ওকে বললেন সকাল হতেই সব কিছু ঠিক করে দিবেন, আর আপনি এভাবে চলে গেলেন? এটা ঠিক করলেন না শ্যামলী। এই বলে খুব কষ্ট পেতে থাকে। হঠাৎ করে দেখা যাবে অনন্যা জেগে যায়। অনন্যা জেগে তারপর অনিকেতকে দেখতে পায়। তখন বলে যে, অনিকেত, শ্যামলীকে তুমি ভুলে যাও না, চ্যাপ্টারটা তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তুমি নতুন করে সবটা শুরু করো। অনিকেত রেগে যায়। রেগে গিয়ে অনেক কথাই বলতে থাকে। তারপর বলতে থাকে একটা ডিভোর্সের কাগজ নিয়ে, যে অনন্যা তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও না। এই কথাটা বলতেই অনন্যা অবাক হয়ে যায়। এরপর যদি দেখা যায় অনন্যা বাধ্য হয়ে ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে?